শ্রোতা বন্ধুরা, আপনারা এখন শুনতে যাচ্ছেন অশরীরীর সেই বিশেষ মুহূর্ত যেখানে রাতের নিস্তব্ধতা ভেঙে বেরিয়ে আসে বাস্তবতার চেয়েও বেশি বাস্তব কিছু ঘটনা। মনে রাখবেন, রাত 10টা মানে অশরীরীর রাত। আজকের এপিসোড 20। আজ আমি আপনাদের শোনাবো দুটি এমন ঘটনা যেগুলো শোনার পর আপনার ঘরের দেওয়ালের ফাটলগুলোকেও সন্দেহের চোখে দেখবেন। আপনার পিছনে পড়ে থাকা ছায়াটি যেন শুধু ছায়া নয়, একটি নিঃশ্বাস। আজকের প্রথম ঘটনাটি এসেছে নওগাঁ জেলা থেকে, একটি অভিশপ্ত পুতুলের কাহিনী, যা শুধু একটি খেলনা নয় বরং এক জীবন্ত আতঙ্কের বাহক। আর দ্বিতীয় ঘটনাটি এসেছে ভারতের শিলিগুড়ি থেকে, একটি শ্মশানের ভুতুড়ে ঘটনা, যেখানে জীবিতরা মৃতদের চেয়ে বেশি ভয়ঙ্কর। প্রতিটি ঘটনা এতটাই বিস্তারিত, এতটাই গভীরে যাবে যে আপনি শুনতে শুনতে নিজেকে সেই স্থানেই উপস্থিত মনে করবেন। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। ঘটনা শুরুর আগে একটি ছোট্ট অনুরোধ, যারা এখনও অশরীরী পরিবারের সদস্য হননি, প্লিজ সাবস্ক্রাইব বাটনটি চেপে দিন এবং পাশের বেল আইকন টিপে অল নোটিফিকেশন অন করে দিন। কারণ আজকের এপিসোড 19-এ যে দুটি ঘটনা শুনবেন তা আপনাকে প্রশ্ন করতে বাধ্য করবে, আমরা কি সত্যিই একা? আর যে ছায়াগুলো আমরা দেখি সেগুলো কি শুধুই আলোর খেলা নাকি আরও কিছু? আর যারা আগে থেকেই সাথে আছেন, আজকের এপিসোডটি কেমন লাগলো তা লাইক বাটনে ক্লিক করে আর কমেন্টে লিখুন আমি সাহসী, যদি আপনি আজকের আতঙ্ক সহ্য করার মনোবল রাখেন। প্রথম ঘটনা, নওগাঁর কাঁদন পুতুল, যে প্রতিবার ফিরে আসে রক্তমাখা অবস্থায়। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন শুভ্র নওগাঁ শহরের একজন কলেজ ছাত্র, যিনি সরাসরি এই অভিশপ্ত পুতুলের ঘটনার সাক্ষী এবং পরিবারের সঙ্গে নিকট আত্মীয়তার কারণে তিনি গোপনে রেকর্ড রাখতে পেরেছেন প্রতিটি বিকট পর্যায়ে। অসংখ্য ধন্যবাদ শুভ্রকে তার অকল্পনীয় সাহসের জন্য, এই রক্তকথা আমাদের সাথে শেয়ার করার জন্য। এই ঘটনা শুধু একটি পরিবারের নয়, এটি একটি সম্পূর্ণ মহল্লা, 3 প্রজন্ম এবং সময়ের গহ্বরে হারিয়ে যাওয়া এক কলঙ্কিত ইতিহাসের সাক্ষ্য। 1998 সাল থেকে 2024 সাল, এই দীর্ঘ সময় জুড়ে এই পুতুলটি একের পর এক প্রজন্মকে গ্রাস করে চলেছে। পুতুলের উৎপত্তি 1998 থেকে 2001। ঘটনার শুরু 1998 সালে নওগাঁ শহরের রাজাপাড়া মহল্লায়। সেখানকার এক প্রাচীন জমিদার বাড়ির অধিবাসী ছিলেন রমেশচন্দ্র সিংহ রায়, 65। তিনি ছিলেন নিঃসন্তান, তার স্ত্রী মারা গিয়েছিলেন 1995 সালে। একাকিত্বে ভুগতে ভুগতে তিনি একটি শখ গড়ে তোলেন, হাতে তৈরি পুতুল তৈরির কাজ। কিন্তু এই পুতুলগুলো ছিল সাধারণ নয়, তিনি প্রতিটি পুতুল তৈরি করতেন নির্দিষ্ট মানুষের প্রতিকৃতি হিসেবে এবং বিশ্বাস করতেন যে পুতুলের মাধ্যমে তিনি সেই মানুষের উপর প্রভাব ফেলতে পারেন। 1999 সালের দীপাবলির রাতে তিনি তার শেষ পুতুলটি তৈরি করেন। এটি ছিল 2.5 ফুট লম্বা মেয়ে শিশুর পুতুল, কালো লম্বা চুল, নীল কাঁচের চোখ, হালকা গোলাপি ফ্রক এবং ডান গালে একটি ছোট্ট কালো তিল। সবচেয়ে অস্বাভাবিক ছিল এর হাতের অবস্থা। বাম হাতের কনিষ্ঠ আঙুলটি ভাঙা এবং ডান হাতের তালুতে লাল সুতো দিয়ে একটি ত্রিকোণ আঁকা। স্থানীয়রা বলেন এই পুতুলটি তৈরি করা হয়েছিল রমেশচন্দ্রের একমাত্র ভাইপো শুভ্র, নাম মিলে যাওয়া কাতলাত্ম, এর ছোট মেয়ে মিনার প্রতিকৃতি হিসেবে, যাকে তিনি মানসিকভাবে পাগল প্রেমে পড়েছিলেন। মিনা মারা যায় 10 বছর বয়সে টাইফয়েডে এবং তার মৃত্যুর 40 দিন পর রমেশচন্দ্র এই পুতুল তৈরি শেষ করেন। রমেশচন্দ্র মারা যান 2001 সালে। তার উইলে লেখা ছিল, আমার সকল সম্পত্তি আমার ভাইপোকে, শর্ত শুধু একটি, যেন এই পুতুলটি কখনো বাড়ি থেকে বের না করা হয় এবং প্রতি শনিবার রাতে যেন এর সামনে একটি মোমবাতি জ্বালানো হয়। প্রথম অভিশাপ 2002 থেকে 2015। রমেশচন্দ্রের মৃত্যুর পর তার ভাইপো বিমল সিংহ রায়, শুভ্রের বাবা, বাড়িটি পেয়ে যান। প্রথম দিকে তারা পুতুলটিকে একটি শোকের স্মারক হিসেবে রাখেন, কিন্তু বিমলের স্ত্রী রীতা একদিন পুতুলটিকে অশুভ মনে করে তা অ্যাটিকে তুলে রাখেন এবং মোমবাতি জ্বালানো বন্ধ করে দেন। প্রথম অশুভ লক্ষণ দেখা দেয় 2002 সালের শনিবার এক রাতে। রীতা রাত 3টে জেগে দেখেন পুতুলটি তাদের শয়নকক্ষের দরজার বাইরে দাঁড়িয়ে আছে, তার মুখমণ্ডল ভিজে, যেন কেঁদেছে। ভয়ে রীতা সেটি অ্যাটিকে আবার রেখে আসেন, কিন্তু পরের সপ্তাহে তাদের 8 বছর বয়সী ছেলে অরুণ, শুভ্রের বড় ভাই, জ্বরে আক্রান্ত হয় এবং তার ডান গালে একটি কালো দাগ দেখা যায়, ঠিক পুতুলের তিলের জায়গায়। ডাক্তাররা কোনো ব্যাখ্যা দিতে পারেননি। এরপর শুরু হয় একের পর এক বিপর্যয়। 2003 বিমল সিংহ রায় আর্থিক সংকটে পড়েন, তার ব্যবসা ধ্বংস হয়। 2005 অরুণের একটি রহস্যময় দুর্ঘটনায় ডান হাতের কনিষ্ঠ আঙুলটি ছিঁড়ে যায়। 2008 রীতা রহস্যজনকভাবে মানসিক ভারসাম্য হারান, তিনি প্রায়ই বলেন, মিনা আমাকে প্রতিদিন রাতে ডাকে। 2012
অরুণ আত্মহত্যা করে। তার আত্মহত্যার নোটে লেখা, পুতুলটি আমাকে বলে যেন আমি তার সাথে থাকি। 2015 সালে বিমল সিংহ রায় বাড়িটি বিক্রি করে দেন এবং পরিবার নিয়ে শহর ত্যাগ করেন। কিন্তু পুতুলটি বাড়িতে রেখে যান, কারণ তা বিক্রি বা নষ্ট করার কোনো উপায় ছিল না। প্রতিবারই তা ফিরে আসত। শুভ্রের পরিবার এবং সর্বশেষ শিকার 2020 থেকে 2024। 2020 সালে শুভ্রের পরিবার, তার বাবা মা এবং ছোট বোন তানিয়া সস্তায় বাড়িটি কিনে বসবাস শুরু করে। অ্যাটিক পরিষ্কার করার সময় শুভ্র পুতুলটি খুঁজে পায়। সে এটি সংগ্রহ করে রাখে, কারণ সে পুতুলগুলোর প্রতি আকৃষ্ট হয়। প্রথম কয়েক মাস সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু 2021 সালের শুরুতে যখন শুভ্রের বোন তানিয়ার বয়স তখন 7 জন্মদিন আসে, তখন সে পুতুলটিকে নিজের ঘরে রাখার অনুমতি চায়। বিস্তারিত ক্রমবিকাশ পর্যায় 1, মৃদু সংকেত, জানুয়ারি-মার্চ 2021। তানিয়া প্রতিদিন পুতুলটির সাথে একা কথা বলে এবং তার জন্য একটি নাম রাখে, মায়া। রাতের বেলা শুভ্র শুনতে পান তার বোনের ঘর থেকে দুটি কণ্ঠস্বর আলাপ করছে, একটি তানিয়ার, অন্যটি একটি অপরিচিত শিশুর। ঘরোয়া ক্যামেরার ফুটেজে দেখা যায় পুতুলটি প্রতি রাত দুটো পুনরায় নিজে থেকে মাথা ঘোরায়, যেন কেউ ঘুমন্ত তানিয়ার দিকে তাকিয়ে আছে। পর্যায় 2, শারীরিক প্রকাশ এপ্রিল থেকে জুন 2021। তানিয়ার ডান গালে একটি কালো দাগ দেখা দেয়, যা ধীরে ধীরে তিলের আকৃতি নেয়। পুতুলটি প্রায় নিজে থেকে জায়গা পরিবর্তন করে, কখনো জানালার পাশে, কখনো সিঁড়ির ধাপে, কখনো রান্নাঘরে। শুভ্রের মা মালা দেবী এক রাতে দেখেন পুতুলটি তার বিছানার পাশে দাঁড়িয়ে এবং তার চোখ দিয়ে রক্তের মতো লাল তরল বেরোচ্ছে। পর্যায় 3, সাইকিক অ্যাট্যাক ও ইলেকট্রনিক অ্যানোমেলি জুলাই থেকে ডিসেম্বর 2021। তানিয়ার আচরণ সম্পূর্ণ বদলে যায়। সে স্কুলে যায় না, শুধু পুতুলের সাথে কথা বলে এবং কখনো কখনো পুরনো বাংলায় কথা বলে, যা সে কখনো শেখেনি। বাড়ির সব ইলেকট্রনিক ডিভাইসের সমস্যা শুরু হয়। টিভি নিজে থেকে চালু হয়ে 1990-এর দশকের একটি বাংলা সিরিয়াল দেখায়, যেখানে একটি মেয়ে পুতুল নিয়ে খেলছে। ফোনে ভয়েস মেসেজ রেকর্ড হয়, আমি মিনা, আমাকে বের করতে হবে, তানিয়া আমার নতুন বন্ধু। শুভ্রতার ফোনে একটি ভিডিও ধারণ করেন, যাতে দেখা যায় পুতুলটি নিজে নিজে হাঁটছে করিডোর দিয়ে। ভিডিওটির একটি ব্লাডি ফ্রেম আমরা স্ক্রিনে দেখাবো। পর্যায় 4, ভয়াবহ বৃদ্ধি ও পারিবারিক ধ্বংস। 2022 সালের ফেব্রুয়ারিতে শুভ্রের বাবা হৃদরোগে আক্রান্ত হন, কিন্তু ডাক্তাররা কোনো কারণ খুঁজে পান না। তিনি বলেন তিনি প্রতি রাতেই স্বপ্ন দেখেন একটি পুতুল তার বুকের ওপর বসে আছে। মার্চে শুভ্রের মা মানসিক হাসপাতালে ভর্তি হন, কারণ তিনি বারবার বলেন যে পুতুলটি তার সাথে কথা বলে এবং তাকে ঘর থেকে বের হতে বাধা দেয়। এপ্রিলে তানিয়া একদিন সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। 12 ঘন্টা খোঁজার পর তাকে পাওয়া যায় অ্যাটিকে, পুতুলটির পাশে বসে হিম শীতল অবস্থায়। সে বলে, মায়া আমাকে তার গল্প শুনিয়েছে। মে মাসে শুভ্র স্থানীয় এক তান্ত্রিকের সাহায্য নেন। তান্ত্রিক বলেন পুতুলটিতে মিনা নামের একটি মেয়ে শিশুর আত্মা আবদ্ধ, যে কখনো শান্তি পায়নি এবং সে একটি নতুন বন্ধু চায়, যার মাধ্যমে সে পুনর্জন্ম নেবে। তান্ত্রিক একটি যজ্ঞের আয়োজন করেন, কিন্তু যজ্ঞের আগের রাতে ভয়াবহ ঘটনা ঘটে। রক্তঝরা রাত ও অভিশাপের বিস্তার 2022-2023। যজ্ঞের আগের রাত 15 মে 2022 রাত 11টা। শুভ্র তার ডায়েরিতে লিখেছেন, আজ রাতেই সব শেষ হবে বলে মনে হচ্ছে। রাত 2টোর দিকে বাড়ির সব ক্যামেরা একসাথে বন্ধ হয়ে যায়। শুভ্র শুনতে পান অ্যাটিক থেকে একটি মেয়ের হাসি। সে উপরে যায় এবং যা দেখে তা তাকে আজও তাড়া করে বেড়ায়। পুতুলটি অ্যাটিকের মাঝখানে দাঁড়িয়ে, কিন্তু এবার তার উচ্চতা প্রায় 4 ফুট এবং তার মুখ আর পুতুলের মুখ নয়, একটি জীবন্ত মেয়ে শিশুর মুখ, যার চোখ দুটি সম্পূর্ণ কালো, মুখ দিয়ে রক্ত ঝরছে। পাশেই তানিয়া দাঁড়িয়ে, তার চোখেও একই কালোতা। পুতুলটি কথা বলে, শুভ্রদা তুমি আমাকে বের করতে পারবে না, আমি এখন তানিয়ার মধ্যে আছি। শুভ্র পালিয়ে যায়। পরের দিন তান্ত্রিক যজ্ঞ শুরু করেন, কিন্তু যজ্ঞের আগুন হঠাৎ নীল হয়ে যায় এবং পুতুলটি আগুন থেকে বেরিয়ে আসে, একদম অক্ষত। তান্ত্রিক নিজেই রক্তবমি করতে শুরু করেন এবং বলেন, এই আত্মা খুব শক্তিশালী, এটিকে থামানো যাবে না। সাম্প্রতিকতম ও চূড়ান্ত পর্যায়ে 2023 সালের শুরুতে শুভ্রের পরিবার বাড়ি ছেড়ে চলে যায়, কিন্তু পুতুলটি তাদের পিছু নেয়। নতুন বাসাতেও এটি ফিরে আসে। তানিয়ার অবস্থার অবনতি হয়। সে এখন সম্পূর্ণ মিনার আচরণ করে এবং কখনো কখনো হঠাৎ করে বলে ওঠে, আমি 1999 সালে মারা যাইনি, আমাকে রাখা হয়েছিল পুতুলে। শুভ্র গোপন তদন্ত শুরু করে এবং জানতে পারে চাঞ্চল্যকর তথ্য। আসল মিনা 1999 সালে মারা যায়নি, বরং তাকে হত্যা করা হয়েছিল রমেশ চন্দ্রের হাতে, কারণ সে তার বিকৃত প্রেম প্রত্যাখ্যান করেছিল। রমেশ চন্দ্র একটি তান্ত্রিক ক্রিয়ার মাধ্যমে মিনার আত্মাকে পুতুলে বন্দী করে, যাতে সে চিরকাল তারই থাকে। পুতুলের হাতের ত্রিকোণ চিহ্নটি একটি তান্ত্রিক প্রতীক, যা আত্মাকে আবদ্ধ রাখে। 2024 সালের জানুয়ারিতে সর্বশেষ ভয়াবহ ঘটনা, শুভ্রের বাবা মারা যান হৃদরোগে, কিন্তু তার মৃত্যুর আগে তিনি বলেন, পুতুলটি আমার সাথে ছিল, সে বলল এবার তুমি যাবে। শুভ্রের মা এখনো মানসিক হাসপাতালে। তিনি বলেন, মিনা আমাকে প্রতিদিন রাতে শ্মশানে নিয়ে যায়। সবচেয়ে ভয়ঙ্কর, শুভ্রের ফোনে একটি অডিও রেকর্ড আছে, যেখানে মিনার আত্মা সরাসরি কথা বলে, আমি 10 জন শিশুর আত্মা গ্রাস করেছি 20 বছরে, তানিয়া হবে 11তম। তারপর আমি পূর্ণ শক্তি পাবো এবং বেরিয়ে আসব, তোমরা কেউ আমাকে থামাতে পারবে না। শুভ্রের শেষ বার্তা, এই পুতুলটি এখন শুধু একটি বস্তু নয়, এটি একটি সত্তা, এটি
এটি শক্তি সংগ্রহ করছে। এটি এখনো আমাদের পরিবারকে ত্যাগ করেনি। আমি জানি না তানিয়ার কি হবে, আমি ভয়ে আছি, কিন্তু আমি লড়াই করব। যদি আপনার আশেপাশে কোনো পুরনো হাতে তৈরি পুতুল থাকে, বিশেষত যার একটি আঙুল ভাঙ্গা, সতর্ক হন, এটি হয়তো শুধু পুতুল নয়। এই ছিল আজকের প্রথম ঘটনা। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কি ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন। অশরীরী কখনোই কালো জাদু, অন্ধবিশ্বাস, কুসংস্কারকে প্রমোট করে না। আর অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার। তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। রাত 10টা মানেই অশরীরীর রাত। এখন যাওয়া যাক আজকের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনা, শিলিগুড়ির সেই শেষ শবদাহ, যখন চিতার আগুনে পুড়ল জীবিতরা। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন দেবাশিস। দেবাশিস শিলিগুড়ির স্থায়ী বাসিন্দা এবং তার পরিবার 3 প্রজন্ম ধরে কালীহাট শ্মশানের আশেপাশে বসবাস করে আসছে। অসংখ্য ধন্যবাদ দেবাশিসকে তার নির্মম রক্ত ঝরাই সত্য আমাদের কাছে উন্মোচন করার জন্য। এই ঘটনাটি শুধু প্যারানর্মাল ঘটনা নয়, এটি একটি সম্পূর্ণ সমাজের অন্ধকার কনসেন্সের দলিল, যেখানে মৃতেরা বেশি জীবিত আর জীবিতরা মৃতের চেয়েও বেশি মৃত। শিলিগুড়ির প্রাচীন কালীহাট শ্মশান নিয়ে ঘটনা অনেক। কেউ বলে এখানে ব্রিটিশ আমলের এক সন্ন্যাসী আত্মাহুতি দিয়েছিলেন, কেউ বলে এখানে এক রাজ পরিবারের 108 জন সদস্যের রক্তে এই মাটি পবিত্র করা হয়েছিল। কিন্তু 2020 সালের পর থেকে যা ঘটছে তা সকল ঘটনাকেও হার মানিয়েছে। সেই ঘটনাই এখন বলবো। সবকিছু শুরু হয়েছিল 2020 সালের মার্চ মাসে, যখন দেশ জুড়ে লকডাউন শুরু হয়। সেদিন ছিল চৈত্র মাসের এক কালোপক্ষী অমাবস্যার রাত। শ্মশানের রক্ষক হরিদাস পাল, যিনি এই শ্মশানের সাথে নিজের জীবন বেঁধে রেখেছিলেন 40 বছর ধরে, তিনি ছিলেন শেষ ব্যক্তি যিনি সেদিন রাতে শ্মশানে ছিলেন। স্থানীয় গরিব ঘরের এক বৃদ্ধার শেষকৃত্য হয়েছিল সন্ধ্যায়, তারপর সবাই চলে গিয়েছিল। হরিদাস পাল রীতিমতো শ্মশান পরিষ্কার করছিলেন, মোমবাতি জ্বালাচ্ছিলেন আর মুখে মুখে কিছু মন্ত্র আওড়াচ্ছিলেন। প্রতিবেশীরা পরে বলেছিল, সেদিন রাতে হরিদাস পালের আচরণে কিছু অদ্ভুত ভাব ছিল। তিনি যেন কারোর জন্য অপেক্ষা করছিলেন। রাত গভীর হতে লাগলো, আকাশে মেঘ জমেছিল কিন্তু বৃষ্টি হচ্ছিল না। হঠাৎ করেই আশেপাশের কুকুরগুলো একসাথে চিৎকার করা শুরু করলো, আর দূরে শ্মশানের গভীর থেকে একটা আওয়াজ ভেসে আসতে লাগলো, যেন কেউ লোহার শিকল টেনে টেনে হেঁটে আসছে। হরিদাস পালের ছোট কুড়েঘরের জানালা দিয়ে কৌতূহলী চোখে তাকিয়েছিলেন দেবাশিসের বাবা অনিল। তিনি দেখলেন হরিদাস পাল তার কুড়েঘর থেকে বেরিয়ে এলেন। তার হাতে ছিল না সাধারণ লণ্ঠন, বরং একটি পুরনো তামার লণ্ঠন, যার ভেতরের আলো নীলচে। তিনি হেঁটে গেলেন শ্মশানের একেবারে কেন্দ্রে, যেখানে সবচেয়ে পুরনো চিতা স্ট্যাকটি ছিল। তারপরই অনিল দেখলেন অদ্ভুত এক দৃশ্য। শ্মশানের চারপাশের পুরনো বটগাছগুলো থেকে যেন অস্পষ্ট সাদা মোড়ক বেরিয়ে আসতে শুরু করলো। তারা নড়াচড়া করছিল, যেন কেউ তাদের টানছে। হরিদাস পাল চিতা স্ট্যাকের সামনে দাঁড়িয়ে 2 হাত তুলে কিছু বলতে লাগলেন, কিন্তু শব্দ ভেসে আসছিল না। তখনই আকাশে প্রথম বজ্রপাত হলো, আর সেই আলোয় অনিল স্পষ্ট দেখতে পেলেন চিতা স্ট্যাকের চারপাশে দাঁড়িয়ে আছে বেশ কয়েকজন মানুষের মতো অবয়ব, কিন্তু তাদের শরীর ছিল ধোঁয়াটে, অস্পষ্ট। পরের দিন সকালে হরিদাস পালের মৃতদেহ পাওয়া গেল সেই চিতা স্ট্যাকেই, কিন্তু ভয়ঙ্কর ব্যাপার ছিল তার শরীরে কোনো পোড়ার চিহ্ন ছিল না। সে যেন শুধু ঘুমিয়েছিল। তার গলায় বাঁধা ছিল একটি কালো পাগড়ি, আর তার বুকের ওপর রাখা ছিল একটি পুরনো পুঁথি, যার পাতায় রক্ত দিয়ে কিছু লেখা ছিল। পুলিশ এসে তদন্ত করল, শেষ পর্যন্ত বলল হার্ট অ্যাটাক। কিন্তু গ্রামের মানুষ জানত হার্ট অ্যাটাকে মানুষ এমনভাবে মরে না, বিশেষ করে যার চোখ দুটি খোলা আর মুখে এমন এক ভয়ঙ্কর হাসি, যেন সে কোনো গভীর রহস্যের সাক্ষী হয়ে গেছে। হরিদাস পালের মৃত্যুর পরেই শ্মশানটা যেন জেগে উঠল। প্রথমে ছোটখাটো ঘটনা দিয়ে শুরু। রাত হলে শ্মশান থেকে আলো দেখা যেত, যদিও সেখানে কেউ থাকতো না। মাঝরাতে কান পাতলে শোনা যেত অস্পষ্ট আলাপচারিতা, কখনো পুরুষের গলায় মন্ত্রপাঠ, কখনো নারীর কান্না। স্থানীয় যুবকদের দল, যারা এইসব অলৌকিকতায় বিশ্বাস করত না, তারা ঠিক করল রাত কাটিয়ে দেখবে। সিদ্ধার্থ, বিক্রম আর রাহুল 3 বন্ধু এক শনিবার রাত 11টায় শ্মশানে ঢুকল। তারা ক্যামেরার টর্চ লাইট নিয়ে গিয়েছিল। প্রথম 1 ঘন্টা কিছুই হলো না। তারপর ঠিক 12টায় শ্মশানের প্রাচীন কূপ থেকে একটা আওয়াজ ভেসে এলো, যেন কেউ জলের ভেতর থেকে ডাকছে। বিক্রম কৌতূহলী হয়ে কূপের দিকে এগিয়ে গেল। সে নিচে টর্চ ফেলতেই চিৎকার করে উঠল। ক্যামেরার ফুটেজে দেখা গেল কূপের জলে না, বরং জলের ওপরে ভাসছে একটি মুখ, হরিদাস পালের মুখ, যার চোখ দুটি খোলা আর সে হাসছে। সেই মুহূর্তে তাদের 3 জনেরই ফোনের ব্যাটারি একসাথে শেষ হয়ে গেল। তারা ভয়ে পালিয়ে এলো, কিন্তু বিক্রমের অবস্থা খারাপ হতে লাগলো। সে রাতে ঘুমোতে পারত না, বলতো কেউ তার শিয়রে দাঁড়িয়ে ফিসফিস করে কথা বলে। 1 সপ্তাহ পর বিক্রম আত্মহত্যা করল। তার সুইসাইড নোটে লেখা ছিল, হরিদাস কাকু বলেছে ওখানে আমার জায়গা হয়ে গেছে। এরপর ঘটনা বেড়েই চলল।
শ্মশানের আশেপাশের বাড়িগুলোয় অদ্ভুত ঘটনা শুরু হয়। দেবাশিসের বাড়িতে রাত হলে বেসমেন্ট থেকে পায়ের শব্দ আসতো। একবার তার ছোট বোন বলে সে রাতে দেখেছে এক বুড়ো তার ঘরের কোণে দাঁড়িয়ে আছে, যার হাতে তামার লণ্ঠন। শ্মশানে নতুন করে শবদাহ করা হলেও পরিবারের লোকজন লক্ষ্য করত চিতার আগুন কখনো লাল না হয়ে সবুজাভ নীল হয়ে জ্বলত। আর সবচেয়ে ভয়ঙ্কর হলো চিতার ধোঁয়া আকাশে উঠে যাওয়ার বদলে মাটি ছুঁয়ে ছুঁয়ে শ্মশানের চারপাশ ঘুরে বেড়াতো, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে ধরে রেখেছে। 2022 সালের দীপাবলির রাতে ঘটল সবচেয়ে ভয়াবহ ঘটনা। স্থানীয় এক ধনী ব্যবসায়ীর মায়ের শেষকৃত্য হচ্ছিল। বিশাল ভিড় জমেছিল। ঠিক যখন লাশ চিতায় ওঠানো হচ্ছিল, তখন হঠাৎ চিতা থেকে একটা বিকট চিৎকার ভেসে এলো। সবাই হতভম্ব হয়ে দেখল সবটি উঠে বসেছে। কিন্তু তারপরই তারা বুঝল সেটি সব নয়, চিতার কাঠের নিচে কে একজন আটকা পড়েছিল। লোকজন তাড়াহুড়ো করে চিতা নিভিয়ে দেখে সেখানে আটকা ছিল শ্মশানেরই এক দরিদ্র কর্মচারী, নিতাই। সে প্রায় অর্ধেক পুড়ে গিয়েছিল, কিন্তু বেঁচে ছিল। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নিতাই ফিসফিস করে বলেছিল, হরিদাস দা আমাকে টেনে নিয়েছিল। সে বলল, ওকে একজন চাই, একজন বদলি। নিতাই 3 দিন পর মারা গেল। তার মৃত্যুর পর শ্মশানে নতুন এক কর্মচারী নিয়োগ দেওয়া হলো। নাম তার ছিল মন্টু। মন্টু তরুণ, স্বাস্থ্যবান আর এইসব ভুতুড়ে কথা মানত না। সে হাসি মুখেই কাজ শুরু করলো। কিন্তু 1 মাস পর মন্টুর আচরণ বদলে যেতে লাগলো। সে একা একা কথা বলতো, রাতে রাতে শ্মশান চষে বেড়াতো, আর মাঝে মধ্যে তার হাতে দেখা যেত সেই পুরনো তামার লণ্ঠন, যেটা হরিদাস পালের ছিল। স্থানীয়রা একদিন তাকে জিজ্ঞেস করল, মন্টু, তুই ওই লণ্ঠনটা পেলি কোথায়? মন্টু হাসতে হাসতে বলল, হরিদাস দা দিয়েছে। সে বলেছে, এখন থেকে আমি এই শ্মশানের রক্ষক। মন্টুর পরিবার প্রথমে কিছু মনে করল না, কিন্তু ধীরে ধীরে তারা লক্ষ্য করল মন্টুর শরীরে একটা অদ্ভুত গন্ধ আসছে, শুকনো ফুল আর পোড়া কাঠের গন্ধ। আর তার চোখের দিকে তাকালে মনে হতো সে যেন শুধু সামনের দিকে নয়, কোনো অদৃষ্ট জগতের দিকেও তাকিয়ে আছে। 2023 সালের এক ভয়াবহ রাতে মন্টু নিখোঁজ হয়ে গেল। খোঁজাখুঁজি করে তার কোনো চিহ্ন পাওয়া গেল না। শুধু শ্মশানের কেন্দ্রীয় চিতা স্ট্যাকে তার পাগড়িটি পড়েছিল, আর পাশে সাজানো ছিল একগুচ্ছ মানুষের দাঁত। এই ঘটনার পর স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে স্থানীয় এক সাধুর শরণাপন্ন হল। সাধুজি শ্মশান পরিদর্শন করে বললেন, এই জায়গাটা এখন শুধু শ্মশান নয়, এটা হয়ে গেছে প্রেত দ্বার। হরিদাস পালের আত্মা এখানে আটকা পড়েছে, কারণ সে তার কর্তব্য সম্পূর্ণ না করেই মারা গেছে। সে একজন উত্তরাধিকারী খুঁজছে, যে তার কাজ চালিয়ে যাবে। আর সেই কাজটা হলো প্রতি অমাবস্যায় এই শ্মশানে যে শেষকৃত্য হয়, সেই মৃতের আত্মাকে মুক্তি না দিয়ে এখানে আটক করে রাখা। সাধুরি একটি যজ্ঞের আয়োজন করলেন, কিন্তু যজ্ঞের আগুন হঠাৎ নিভে গেল, আর আকাশ থেকে একটা গম্ভীর কণ্ঠ ভেসে এলো, এটা আমার রাজ্য, কেউ এখানে হস্তক্ষেপ করবে না। সাধুজি সেই দিনই স্থান ত্যাগ করলেন আর বললেন, এখন শুধু সময়ই বলতে পারবে কি হবে। 2024 সালের শুরুর দিকে দেবাশিস নিজে এক অভিজ্ঞতার সম্মুখীন হলেন। তিনি এক রাতে জানালা দিয়ে দেখলেন শ্মশানের মাঝখানে একটি বিশাল কালো ছায়া দাঁড়িয়ে আছে, আর তার চারপাশে অজস্র সাদা ছায়া ঘুরে বেড়াচ্ছে, যেন তারা পরিক্রমা করছে। তারপর সেই কালো ছায়াটি হঠাৎ করে তার দিকে ঘুরে দাঁড়ালো। দেবাশিস বললেন, আমি তার মুখ দেখতে পেলাম না, কিন্তু বুঝতে পারলাম সে আমাকে দেখছে। আর তখনই আমার সমস্ত শরীরে এক অবর্ণনীয় শীতলতা ছড়িয়ে পড়ল, যেন বরফের মধ্যে ডুব দিলাম। পরের দিন সকালে দেবাশিস জ্বর নিয়ে শয্যাশায়ী হলেন। জ্বরের ঘোরে তিনি বারবার বলছিলেন, ওরা আমাকে ডাকছে, ওরা বলছে শূন্যস্থান পূরণ করতে হবে। তিনি সুস্থ হওয়ার পর সিদ্ধান্ত নিলেন তিনি আর এখানে থাকবেন না। কিন্তু বাড়ি বিক্রি করতে গিয়ে জানলেন শ্মশানের আশেপাশের কোনো বাড়ি এখন আর বিক্রি হচ্ছে না, কেননা সবাই জানে এই অভিশপ্ত ইতিহাস। দেবাশিসের শেষ কথাগুলো ছিল চিলিং, এই শ্মশান এখন একটি জীবন্ত সত্তা। এটি শ্বাস নেয়, এটি ক্ষুধার্ত, আর এটি খাদ্য চায়। আর তার খাদ্য হলো আমাদের আত্মা। হরিদাস পাল মারা যায়নি, সে শুধু রূপ বদলেছে। এখন সেই শ্মশানেরই অংশ। আপনি যদি কখনো শিলিগুড়ির কালীঘাট শ্মশানের কাছ দিয়ে যান, বিশেষ করে অমাবস্যার রাতে, তবে আপনি দেখবেন চিতাগুলো জ্বলছে, কিন্তু কেউ সেখানে নেই। আপনি হয়তো ভাববেন বাতাসে মোমবাতি নিভে গেছে, কিন্তু আসলে সেগুলো নিভে যায়নি, সেগুলো শুধু অন্য আলো দেখাতে ব্যস্ত। আর যদি আপনি কান পাততে পারেন, তবে শুনতে পাবেন একটি ফিসফিসানি বারবার বলছে, একজন চাই, একজন বদলি চাই। আজকের এই ঘটনা আমাদের কি শেখালো? এটি আমাদের বলল, কিছু স্থান শুধু মাটি আর পাথরের তৈরি নয়, সেগুলো হয়তো আমাদের চেয়েও বেশি জীবন্ত।
আর কিছু মৃত্যু শুধু শেষ নয়, সেগুলো হয়তো এক নতুন শুরু। শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোড 20 এখানেই শেষ করছি। ঘটনাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কেউ যদি এমন কোনো সত্যি ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান, আমাদের ইমেল করুন ashoriri@gmail.com-এ। আগামীকাল রাত ঠিক 10টায় আবারও দেখা হবে নতুন কোনো ভয়ের ঘটনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। কারণ মনে রাখবেন, রাত 10টা মানেই অশরীরীর রাত। শুভরাত্রি।